Okay, good morning, my dear students. Already up to 60, maybe 60 students already joined. So we have to start, otherwise we cannot finish our class within the limited times. So it would be better they can join one after another, but we have to start right now, okay? So today I will discuss on population dynamics and growth form of insects. All of you can see my screen, right? তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? জি স্যার। Okay, thank you very much. Sound clear হচ্ছে, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। Okay, thank you very much. তাহলে আজকে আমরা very important একটা পোরশনস যেটা সব সময় আমরা পরীক্ষার সময় থাকে, population dynamics and growth form of insects. আজকে সেটাই আমরা আলোচনা করতে যাচ্ছি। So before going to this chapter, already we have to remind our previous class lectures. This word population is very known to you guys. তোমরা দেখো তো যে পপুলেশন ডিনামিক্স যদি আমরা প্রথম উচ্চারণ করি, তাহলে তোমার প্রথম যে শব্দটা পপুলেশন, you have to know how to define it. পপুলেশনকে আমরা কিভাবে ডিফাইন করব? And before that, I would like to give you a message. Already the previous lectures, all sheets and records have been sent to Ahad and also মিতু এবং আহাদের কাছে তোমাদের যে সকল ইনফরমেশনস আমার লেকচারস এর সাথে ছিল সেগুলো অলরেডি আমরা প্রোভাইড করেছি, এবং আজকের লেকচারটাও আমি প্রোভাইড করব ইনশাআল্লাহ after finishing my lectures. So don't worry about that one. So what is population? Population কে কিভাবে তোমরা ডিফাইন করবে? পপুলেশনকে যদি আমরা ডিফাইন করি, তাহলে আমরা প্রথমে যেটা বলে থাকি যে পপুলেশনটা হচ্ছে এক গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। আমরা এটা আগেও বলেছি, সেটা হতে পারে উইদিন দ্য স্পিসিস অর দ্য স্পিসিস অফ দ্য আদার গ্রুপস। এটা হতে পারে দ্যাট অকুপাই এ স্পেসিফিক এরিয়া ওভার এ সার্টেন টাইম পিরিয়ড। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে এ স্পেসিফিক গ্রুপ অফ স্পিসিস যখন থাকে তখন সেটাকে আমরা বলি পপুলেশন। অ্যান্ড দেন হোয়াট ইজ পপুলেশন ডিনামিক্স? হ্যাঁ, পপুলেশন ডিনামিক্স তাহলে কি? দেখো, ডাবল ক্লিক করে গেছে মনে হয়। Okay, so what is population dynamics? That means how population, if you want to define like this, the population dynamics can be referred to how population of a species change over time. অর্থাৎ সময়ের সাথে স্পিসিসের যে পরিবর্তনটা হয়, পপুলেশনের যে পরিবর্তনটা হয়, সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, সেটাকে যদি আমরা মেজার্স করতে চাই, তাহলে সেটাকে আমরা পপুলেশন ডিনামিক্স বলে থাকি। অর্থাৎ আমরা পপুলেশন জানলাম কি, a group of individuals of the species or different species that occupy a specific area over a certain time, এটা হচ্ছে পপুলেশন। কিন্তু পপুলেশন ডিনামিক্স হচ্ছে how populations of a species change over time, কিভাবে চেঞ্জ হয়। যেমন ধরো, as for example, একটা রাইস ফিল্ডের মধ্যে যদি আমরা বিপিএইচ ব্রাউন প্লান্ট হোপারের পপুলেশনের কথা চিন্তা করি, তাহলে সেই রাইস ফিল্ডের মধ্যে তার যে পপুলেশন, নাম্বার অফ ব্রাউন প্লান্ট হোপারের যে সংখ্যা, সেটা সময়ের প্রেক্ষিতে কি পরিমাণের ইনক্রিজ করলো অথবা কি পরিমাণের ডিক্রিজ করলো, এই যে হিসাবটা এবং কিভাবে সেটা পরিবর্তন হচ্ছে, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে পরিবর্তন হচ্ছে, সেই জিনিসগুলো যখন আমরা স্টাডি করি তখন সেটাকে আমরা বলি পপুলেশন ডিনামিক্স। দিস ইজ ভেরি কি ওয়ার্ডস লাইক দ্য আইপিএম। আইপিএম শব্দটার সাথে যেরকম বায়োডাইভার্সিটি, আইপিএম অ্যাজ ওয়েল অ্যাজ পপুলেশন ডিনামিক্স শব্দটাও কিন্তু এইভাবেই পপুলার। এজন্য তোমাদেরকে প্রথমে আমি ডিফাইন করে নিলাম what is population dynamics. Population dynamics, আবার রিপিট করছি, how populations of a species change over time. আচ্ছা, তাহলে দেখো, এই পপুলেশন ডিনামিক্স যদি আমরা কাউন্ট করতে চাই, নিচে আমরা একটা চেঞ্জ ইন পপুলেশন ডেনসিটি একটা ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করছি, সিম্পলেস্ট ইকুয়েশনস। সেটা হচ্ছে বার্থ প্লাস ইমিগ্রেশন মাইনাস ডেথস প্লাস
ইমিগ্রেশন। তাহলে এই যে ইকুয়েশনটা দিয়ে আমরা কি বুঝতে পারছি, এখানে বার্থ বলতে আমরা ন্যাটালিটিকে মিন করেছি, ডেথ বলতে আমরা এখানে মর্টালিটিকে মিন করেছি। অর্থাৎ এই চারটা ওয়ার্ডস, দিজ আর দ্য প্রাইমারি ইকোলজিক্যাল ইভেন্টস। তার মানে হচ্ছে এই প্রাইমারি ইকোলজিক্যাল ইভেন্টসের ইনফ্লুয়েন্সে পপুলেশন ডেন্সিটি চেঞ্জ হয়, অথবা ডিনামিক্স, পপুলেশন ডিনামিক্সকে তুমি ডিফাইন করতে পারো যে একটা রাইস ফিল্ডের যে বিপিএস এ কতটা ইনসেক্ট সেখানে বার্থ করলো, কতটা ইনসেক্ট ওই সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে মারা গেল, কতগুলো ইনসেক্ট এখান থেকে অন্য জায়গায় ইমিগ্রেশন হয়ে চলে গেল, অথবা বাহির থেকে কতটা ইনসেক্ট তোমার এই যে রাইস ফিল্ডের অন্য ফিল্ড থেকে অথবা অন্য জায়গা থেকে ইন করলো। এটার যদি ক্যালকুলেশন করো তাহলেই কিন্তু তুমি পপুলেশন ডিনামিক্সের দ্যাট মিনস চেঞ্জ ইন পপুলেশন ডেন্সিটিটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে প্রথমে যে কাজগুলা করতে হয়, বার্থ অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে কি পরিমাণ বিপিএস বার্থ হলো, প্লাস ইমিগ্রেশন, যে অর্থাৎ আমরা ইমিগ্রেশন তো ইন করা বুঝি, তাই না, আই দিয়ে। আমরা কিন্তু এটা মনে রাখার জন্য ইমিগ্রেশন পাশে লিখেও দিয়েছি, দেখো ইমিগ্রেশন মানে ইন, অর্থাৎ কি পরিমাণ ইনসেক্ট বাহির থেকে ইন করলো, এই দুইটার যোগফল থেকে তুমি যদি মর্টালিটি রেট অর্থাৎ কি পরিমাণ ইনসেক্ট ওইখানে মারা গেল এবং কি ইমিগ্রেশন হলো অর্থাৎ এক্সিট হয়ে গেল, এটা মানে সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তোমার ওইখানকার পপুলেশন ডেনসিটি কি পরিমাণ চেঞ্জ হলো। কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? তোমাদেরকে রেসপন্স করতে হবে আমার কথার পরে। আবার একটু বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে আমি যখন কোশ্চেন করবো আমাকে একটু রেসপন্স করবা, এই কারণে যে আমি নিজেও অ্যাসিওর হতে হয় যে তোমরা অল অফ ইউ আর হিয়ারিং মি ভেরি ওয়েল, ওকে, আদারওয়াইজ ইটস ওয়ান ওয়ে লেকচার, সো I'm not so confident and relaxed, and also I'm not very interested also, কারণ আমি তোমাদের সাড়া না পেলে আমার মানে একপাক্ষিক কথা বলতে যাওয়াটাও কেমন যেন মনে হয় আমার কাছে। Whatever it is, this is the situations in this pandemic, we have to do it and we have to follow it. আচ্ছা দেখো, প্রাইমারি ইকোলজিক্যাল ইভেন্টস, যে চারটা ইভেন্টস এর কথা আমরা বলছি, এটার কারণেও পপুলেশন ডিনামিক্সে পপুলেশনের যে আমরা ক্যালকুলেট করি সেখানে পপুলেশনের সংখ্যা অথবা পপুলেশন ডেনসিটি ইনফ্লুয়েন্সড হচ্ছে, এটা তো কনফার্ম হলা। আরেকটা জিনিস আছে যেমন সেকেন্ডারি ইকোলজিক্যাল ইভেন্টস, সেকেন্ডারি ইকোলজিক্যাল ইভেন্টস এর কারণেও কিন্তু চেঞ্জ হয়, কিন্তু আমরা কিন্তু এখানে মেনশন করিনি, যেমন অ্যাবায়োটিক ফ্যাক্টরস, বায়োটিক ফ্যাক্টরস, যেটা আমরা আগের লেকচারে বলেছি, অ্যাবায়োটিক ফ্যাক্টরস টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, স্যালাইনিটি, পিএইচ, এবং দিজ আর দ্য ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট। মানে এটার ডেনসিটির কারণে, অর্থাৎ ইনসেক্টের যে সংখ্যা আছে তার উপরে ডিপেন্ড করে না, এরকম ফ্যাক্টরস গুলো প্রভাবও কিন্তু ইনফ্লুয়েন্সে কিন্তু চেঞ্জ ইন পপুলেশন ডেনসিটিতে হতে পারে। আবার বায়োটিক ফ্যাক্টরসও কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করতে পারে, যেগুলো ডেনসিটি ডিপেন্ডেন্ট। ডেনসিটি ডিপেন্ডেন্ট, যেমন ধরো প্রিডেটর, বিপিএইচ এর ওখানে যে সকল প্রিডেটর আছে সেসব প্রিডেটর গুলো কিন্তু ইনফ্লুয়েন্স করে নাম্বার অফ populations অথবা they hampered in the density of the populations, তাই না? এজন্য আমরা এটাকে কিন্তু ডেনসিটি ডিপেন্ডেন্ট বলেছি। কিন্তু তোমার ওইখানে টেম্পারেচার, কি পরিমাণ পপুলেশন আছে, যে টেম্পারেচারটা সেখানে পড়বে সেটার কারণে যদি তাদের পপুলেশন চেঞ্জ হয়, তাহলে ইচ এন্ড এভরি, তোমার সেখানে সংখ্যা যদি খুব বেশি থাকে যে ইনফ্লুয়েন্স হবে, টেম্পারেচার কম থাকলো তার উপরে কিন্তু সেই রকমের টেম্পারেচারের ইফেক্ট একই রকমের হবে। তাহলে এই জন্য আমরা বলি ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস নাম্বার অফ পপুলেশনের কারণে এই বায়োটিক ফ্যাক্টরের তেমন কোন রকমের ফ্লাকচুয়েশনস হচ্ছে না। তাহলে এটাই হলো, আমরা যদি পপুলেশন ডিনামিক্স কে ডিফাইন করি, এই সম্পর্কে আমার কথা এখানেই শেষ করব, যে পপুলেশন ডিনামিক্স হচ্ছে হাউ পপুলেশনস অফ এ স্পিসিস চেঞ্জ ওভার টাইম,
সময়ের সাথে সাথে কি পরিমাণের চেঞ্জ হচ্ছে সেটা আমরা পপুলেশন ডিনামিক্স এর মাধ্যমে ডিফাইন করে মানে ক্যালকুলেট করে থাকি। এবং এই পপুলেশন ডিনামিক্স দ্যাট মিন্স চেঞ্জ ইন পপুলেশন ডেনসিটিটা দুইটা ইভেন্টস এর উপরে ডিপেন্ড করে, যেগুলোকে আমরা প্রথমটাকে আমরা বলছি প্রাইমারি ইকোলজিক্যাল ইভেন্টস, ন্যাটালিটি, মর্টালিটি, ইমিগ্রেশন, and secondary ecological events, abiotic factor and biotic factors। এবং শুধু যে ডেনসিটি ডিপেন্ডেন্ট এবং ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট এই কটাই এখানে আছে ব্যাপারটা কিন্তু তাও না। তোমরা দেখো আমরা যদি এটাকে এর আগের ক্লাস লেকচারে কিন্তু আমরা ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টের কথা বলেছিলাম, পাশাপাশি আরেকটা কথা বলেছিলাম যে ডেনসিটি ডিপেন্ডেন্ট কিন্তু ইমিগ্রেশন, EMIGRATION, যেটাকে আমরা এক্সিট বলি, এটার কারণে হয়ে থাকে। এবং এক্সাম্পলে আমরা বলেছিলাম যে যদি ডেনসিটি অফ দ্য এফিডস একটা জায়গায় যদি প্রচুর হয় তাহলে জেনারেলি আমরা জানি যে এফিডস হচ্ছে উইংলেস, বাট দে ক্যান ফ্লাই অলসো আফটার জেনারেটিং দ্য উইং। তারা নিজেরা উইং জেনারেট করতে পারে এবং সেখান থেকে এই ক্রাউডেড কন্ডিশন থেকে তারা মাইগ্রেট করে অন্য জায়গায় সুইচ আপ হতে পারে। তাহলে এটা হচ্ছে দিস ইজ দ্য ডেনসিটি ডিপেন্ডেন্ট ইমিগ্রেশন ফ্যাক্টরসও কিন্তু এখানে কাজ করতে পারে, অ্যাজ ওয়েল এজ কোঅপারেটিভ ইন্টারঅ্যাকশনস এর কথা আমরা বলেছিলাম। সেটা কি যে যখন যেখানেই তুমি দেখবা BPH আছে অথবা যে কোনো হেমিপটেরান ইনসেক্ট, বিশেষ করে ফুলগোরোমরফা ইনসেক্ট যেখানে আছে তারা হানিডিউ সিক্রেট করে, সেখানে মানে অ্যান্টসকে আমরা দেখতে পাই। তাহলে এটাকে বলে মিউচুয়ালিজম। আবার অ্যান্টস এর উপরে বেস করে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ডিসপার্সড হয়। তাহলে তারা কি করলো, একজন আরেকজনের উপকার করলো, মিউচুয়ালিজম হলো। তাহলে এটাকে বলে কোঅপারেটিভ ইন্টারঅ্যাকশনস। এই ঘটনাগুলা কিন্তু সেকেন্ডারি ইকোলজিক্যাল ইভেন্টস এর মধ্যে আসতে পারে। তাহলে দেখো আমরা চেঞ্জ ইন পপুলেশন ডেনসিটির ফ্যাক্টর গুলো জানলাম, কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে পপুলেশন ডেনসিটি গুলো চেঞ্জ হতে পারে। আর এই ইভেন্টস গুলো যখন একসাথে ইনফ্লুয়েন্স করে পপুলেশন, হাউ পপুলেশন অফ এ স্পিসিস চেঞ্জ ওভার টাইম, এই চেঞ্জটা হয় কিন্তু এই ধরনের ইভেন্টস এর উপর বেসিস করে। আমি সাম আপ করে কথাটা তোমাদেরকে বললাম। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসো আমরা নেক্সট যে পার্টটা আছে পপুলেশন গ্রোথ, এবং এটাই হচ্ছে একটু ইলাবোরেটিভ পোরশনস, যেটাকে আমরা বলে থাকি গ্রোথ ফর্ম। আমাদের চ্যাপ্টারটা শুরুই হয়েছে আমরা যেটা বলছি যে গ্রোথ ফর্ম, এক শব্দে যদি বলি গ্রোথ ফর্ম অফ ইনসেক্ট পপুলেশনস, এটা আমরা বলে থাকি। কিন্তু আমি এটাকে চেঞ্জ করে একটু কথাটাকে আমি দিয়েছি পপুলেশন ডিনামিক্স এন্ড পপুলেশন অথবা গ্রোথ ফর্ম অফ পপুলেশন। কারণ পপুলেশন ডিনামিক শব্দটা গ্রোথ ফর্মের সাথে ডিরেক্টলি রিলেটেড, এই জন্য এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করে নিলাম। সো হোয়াট ইজ পপুলেশন গ্রোথ? তাহলে এখানেও একটা ডিফাইন করার একটা ব্যাপার আছে। হোয়াট ইজ পপুলেশন গ্রোথ? দেখো আমি প্রথমে লিখে তোমাদেরকে দিয়েছি যে দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন এ পপুলেশন। অর্থাৎ একটা মানে ইন এ ওয়ার্ড যদি আমরা কোনো কিছুকে ডিফাইন করতে চাই যে পপুলেশন গ্রোথ ইজ দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন এ পপুলেশন। অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস কি পরিমাণের ইনক্রিজ করলো, এটা যখন আমরা স্টাডি করি এটাকে বলা হয় পপুলেশন গ্রোথ। আর পপুলেশন ডিনামিক্স হলো মানে সময়ের সাথে একটা এরিয়াতে কি পরিমাণ ইনসেক্টের ডেনসিটি কি পরিমাণের চেঞ্জ হলো, সেটাকে আমরা যখন কিভাবে চেঞ্জ হলো ক্যালকুলেট করি সেটাকে আমরা বলি ডিনামিক্স, পপুলেশন ডিনামিক্স। আর পপুলেশন গ্রোথ হচ্ছে যে the number of insect অথবা নাম্বার অফ পপুলেশন ইনক্রিজড ইন এ পপুলেশন। একটা পপুলেশনে কি পরিমাণ ইন্ডিভিজুয়াল ইনক্রিজ করলো এটাকে যদি আমরা প্রকাশ করি, এক্সপ্রেস করি, সেটাকে বলা হয় একটা পপুলেশন গ্রোথ। যেমন বাংলাদেশের পপুলেশন গ্রোথ কত, আমরা যখন এই ধরনের কথা বলি তখন আমরা বলি যে বাংলাদেশের পপুলেশন গ্রোথ হচ্ছে এত। তার মানে গত বছর কত ছিল, এবছর কত আসলো, এইভাবে কিন্তু ক্যালকুলেট পপুলেশন গ্রোথ ক্যালকুলেট মানে কি পরিমাণে বেড়ে গেল গত বছরের সাথে এবছর। এখন এই বেড়ে যাওয়ার প্যাটার্ন গুলা কি রকম, এটার উপর বেসিস করে আমরা কিন্তু পপুলেশন গ্রোথকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। একটাকে আমরা বলছি এক্সপোনেনশিয়াল গ্রোথ, আরেকটাকে বলছি লজিস্টিক গ্রোথ প্যাটার্ন। দুইটা গ্রুপের কথা আমরা বলছি। তাহলে প্রথমে কিন্তু আমরা বললাম
গ্রোথ প্যাটার্নটা অথবা গ্রোথটা হচ্ছে ইনক্রিজ ইন নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, একটা ইন্ডিভিজুয়ালস এর সংখ্যা বেড়ে যাওয়া, জনসংখ্যা বেড়ে যাওয়া, বিপিএস এর সংখ্যা রাইস ফিল্ডে বেড়ে যাওয়া, এবং সেই বেড়ে যাওয়ার ধরনটা কিরকম, প্যাটার্নটা কিরকম, সেটার জন্য আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ প্যাটার্ন, যেটাকে আমরা আরেক নামে বলি জে শেপড অথবা জে কার্ভ মডেল, এটাও আমরা এই নামেও বলে থাকি। আবার অনেক সময় বায়োটিক পটেনশিয়ালসও বলে থাকি। জেনারেলি দিস সর্ট অফ প্যাটার্ন অর মডেলস occur in an ideal and unlimited environments. Unlimited environments বলতে আমরা এখানে কিন্তু মিন করছি তোমার ফুড, ফুড থাকবে, ফুডের অ্যাভেলেবিলিটি, এভরিথিং উইল বি আনলিমিটেড। এখানে কোনো কম্পিটিশন থাকবে না, ইন্টার স্পেসিফিক কোনো কম্পিটিশন থাকবে না। তাহলে কি হবে, গ্রোথ কি কম হবে না বেশি হবে? তোমার সাথে যদি তোমার ভাই বোন, যদি তুমি একটা পরিবারে একা হও, তোমার বাসার মধ্যে খাবারের ক্ষেত্রে তুমি কম পাবা না বেশি পাবা? বেশি পাবা। তুমি যদি 5 ভাই বোন বা 6-7 ভাই বোন হও, খাবার কম পাবা না বেশি পাবা? কম পাবা। তাহলে এবং তোমার যদি ফুড এভরিথিং যদি অ্যাভেলেবল থাকে, মানে তোমার লিভিং এভরিথিং তোমার কাছে যদি আনলিমিটেড অ্যাভেলেবল থাকে, তাহলে এভরিথিং দ্যাট মিন্স তোমার গ্রোথ, তোমার সবকিছুই কি হবে, এক্সপোনেনশিয়াল হবে, অনেক হাই হবে। এই জন্য এই প্যাটার্নটার নাম দেওয়া হয়েছে এক্সপোনেনশিয়াল গ্রোথ প্যাটার্ন। অর্থাৎ এটার গ্রাফ যদি আমরা ড্র করি, আমরা দেখাবো নেক্সট স্লাইডে, তাহলে এটা জে শেপের একটা গ্রাফ হবে। এবং এখানে বায়োটিক পটেনশিয়ালস বলতে আমরা মিন করছি এই যে ইনক্রিজ অফ পপুলেশনস due to the unlimited source of food or environment. শুধু ফুড বলা ঠিক হবে না, এনভায়রনমেন্ট বলাটাই ওয়াইজ হবে। এনভায়রনমেন্ট বললে আমরা বায়োটিক অ্যাবায়োটিক দুইটাকেই পাচ্ছি। আরেকটা হচ্ছে দেখো নাম্বার 2, লজিস্টিক গ্রোথ প্যাটার্ন। এখানের যে গ্রোথ প্যাটার্নটা লজিস্টিক গ্রোথ প্যাটার্ন, নাম থেকেই বোঝা যাচ্ছে যে এরকম এক্সপোনেনশিয়াল হবে না, এদেরও গ্রোথ প্যাটার্ন উইল বি হাই, বাট in a certain limit they will be stationary, অর্থাৎ ফিক্স, তারা একটা জায়গায় থেমে যাবে। থেমে গিয়ে সেই জায়গায় ফ্লাকচুয়েশন, অসিলেশন হতে পারে, কম বেশি কম বেশি। কিন্তু এক্সপোনেনশিয়াল মানে কি, শুধু বাড়তেই থাকবে। এরকম পর্যায়টাকে আমরা বলছি এক্সপোনেনশিয়াল জে শেপ গ্রোথ মডেল। আর যখন একটা নির্দিষ্ট পর্যায়ে মাপ বাড়ার পরে তখন সেটা স্টেবল হয়ে যাবে, সেটাকে আমরা বলছি লজিস্টিক গ্রোথ প্যাটার্ন, অর্থাৎ এস শেপ। যখন আমরা গ্রাফটা ড্র করব, দেখাবো তোমাদের, সেটা এস শেপের একটা গ্রাফ হবে, অথবা এটাকে আমরা সিগময়েড গ্রাফ কার্ভ বলে থাকি, অথবা এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স মডেল বলে থাকি, সিগময়েড মডেলও বলে থাকি। এবং এই ধরনের গ্রাফস অথবা এই ধরনের গ্রোথ প্যাটার্ন জেনারেলি যখন এনভায়রনমেন্টাল প্রেসারটা থাকে তখন ঘটে থাকে, এবং এই এনভায়রনমেন্টাল প্রেসার স্লো দ্য রেট অফ গ্রোথ, এটাই মানে গ্রোথ রেটটাকে স্লো করে ফেলে। এখন বলতে পারো স্যার এনভায়রনমেন্টাল প্রেসার এখানে কি মিন করা হচ্ছে? এনভায়রনমেন্টাল প্রেসার এখানে অ্যাবায়োটিক বায়োটিক ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সকে মিন করা হচ্ছে, যে তারা কি পরিমাণের ইনফ্লুয়েন্স করছে সেখানে। একটা রাইস ফিল্ডে ধরো নানান ধরনের প্রেসার থাকে। প্রেসার বলতে মিন করা হয় যে নাম্বার অফ প্রিডেটরের সংখ্যা কিরকম, প্যারাসাইটের সংখ্যা কিরকম, প্যারাসিটয়েডের সংখ্যা কিরকম, ইনসেকটিসাইড স্প্রে করা হলো কিনা, আউটার ইন্টারভেনশনস আছে কিনা, অথবা তোমার ওইখানকার টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল এগুলো কিরকম ছিল, এই যে অথবা কতটুকু এরিয়াতে রাইসের কাল্টিভেশন করা হয়েছে, সবই কি রাইস নাকি মনোকালচার, নাকি এখানে আরো ডিফারেন্ট ক্রপস আছে। যদি ডিফারেন্ট ক্রপস থাকে তাহলে ডাইভার্সিফিকেশন অফ দ্য পেস্ট হয়ে যাবে, সেখানে বিভিন্ন ধরনের পেস্ট আসবে ক্রপের উপর বেসিস করে। আর যদি মনোকালচার হয় শুধু রাইস পেস্টই থাকবে সেখানে। আবার তাদেরও খাবার পাওয়ার যে রিসোর্স, এটার এরিয়াটাও বেড়ে যাবে। সো এই দুই ভাগে আমরা ভাগ করেছি। ইন এ নাটশেল আমি যদি বলতে চাই যে আমরা পপুলেশন গ্রোথ বলতে বোঝাতে চেয়েছি তোমাদেরকে ইনক্রিজ in the number of individuals in a population, এবং we can classify or we can divide into two models, an exponential growth pattern models or J shape,
আর লজিস্টিক গ্রোথ প্যাটার্নস বা সিগময়েড বা এস শেপ, এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এখন দেখো এই সামনে যে মডেলগুলো আছে, দুইটা মডেল আমি বললাম, এই দুইটা মডেল এক্সপ্লেন করার আগে আমি দুইটা শব্দ তোমাদের কাছে ক্লিয়ার করে নিতে চাচ্ছি, আদারওয়াইজ ইউ উইল আস্ক মি দ্য কোশ্চেন্স, স্যার ক্যারিং ক্যাপাসিটি বলতে কে বলতে এখানে কি বোঝানো হচ্ছে, অথবা স্যার ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ যেটাকে আমরা বায়োটিক পটেনশিয়ালস বলছি, যে শেপের মধ্যে পাই সেটা বলতে কি বোঝানো হচ্ছে। আমরা দুইটা গ্রোথ মডেলের কথা তোমাদেরকে বলেছি না, একটা হচ্ছে জে শেপ, সহজে বোঝার জন্য আমি জে এবং এস কে মিন করছি। প্রথম যেটা আমরা বলেছি এক্সপোনেনশিয়াল জে শেপ, সেখানে তুমি পাবা আর, দ্যাট মিন্স ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ, যেটা নিচে লেখা আছে দেখো, এই আর কে তুমি পাবা। আর ক্যারিং ক্যাপাসিটিটা পাবা এস শেপ গ্রোথ মডেল যখন আমি এক্সপ্লেন করব, সেখানে ক্যারিং ক্যাপাসিটিকে পাবা। তাহলে ক্যারিং ক্যাপাসিটিটা কি দেখো, আমরা এটার আগে আমি যে শেপ ওইটা বলে নেই, ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ যেটা বায়োটিক পটেনশিয়ালস, এটা আমি তোমাদেরকে আগে একটু এক্সপ্লেন করে নেই। এখানে যেভাবে লেখা আছে, এই লিটারেচার যদি আমরা লিটারালি যদি বলি, দ্য রেট এট হুইচ এ পপুলেশন ইনক্রিজেস ইন সাইজ, অর্থাৎ পপুলেশন যে ইনক্রিজটা হচ্ছে কোন রেটে ইনক্রিজ হচ্ছে ওই পপুলেশন সাইজের মধ্যে, যদি সেখানে কন্ডিশনটা কি, নো ডেনসিটি ডিপেন্ডেন্ট ফোর্সেস রেগুলেটিং দ্য পপুলেশন, অর্থাৎ সেখানে যেটা আমরা বলেছিলাম আনলিমিটেড হবে, তাই না, প্রথমেই তো বলেছি আনলিমিটেড হবে, দ্যাট মিন্স এক্সপোনেনশিয়াল হবে, সে তখন সেই রেটটাকে আমরা বলি ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ, অর্থাৎ গ্রোথটা এরকম হাই, এরকম এক্সপোনেনশিয়াল, আর বায়োটিক পটেনশিয়ালিটি তার এত হাই যে কোনো রকমের ডেনসিটি ডিপেন্ডেন্ট ফোর্স সেখানে কাজ করে না, খাবার এভরিথিং থাকে আনলিমিটেড। এবং এই যে তাহলে সেখানে কোন রেটে তার পরিবর্তনটা চেঞ্জটা আসবে, ইন্ট্রিনসিক রেটে পরিবর্তনটা আসবে, ইনক্রিজটা হবে। আমি কি কথাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি? স্যার আমার একটু ক্লিয়ার করে বলুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ, এই শব্দটা তোমাদেরকে শুনতে হবে কোথায়, জে শেপড গ্রোথ মডেলে। আমরা দুইটা গ্রোথ মডেলের কথা কিন্তু তোমাদেরকে আমি বলেছি, একটা হলো জে শেপড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, জে শেপড, আরেকটা বলেছি হচ্ছে এস শেপড, এটা তো ঠিক আছে? জি স্যার। যে শেপটের মডেলের মুভমেন্ট গ্রোথ প্যাটার্নটা কিরকম, হাই, দ্যাট মিন্স এক্সপোনেনশিয়াল, অনেক হাই, কার্ভটা হবে একদম জে শেপ, উপরে উঠে যাবে, বুমিং হবে। হ্যাঁ, কেন বুমিং হবে, কেন উপরে এক্সপোনেনশিয়াল হবে, হ্যাঁ, কারণ সেখানে কোনো ডেনসিটি ডিপেন্ডেন্ট ফোর্স অথবা তোমার ফুড, শেল্টার, এভরিথিং অ্যাভেলেবল, আনলিমিটেড, সেজন্য। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে তোমার বেড়ে যাওয়ার পরিমাণটাকে একটা কিছু আমাদের তো এক্সপ্রেস করতে হবে। তুমি শুধু বললা যে স্যার অনেক বেড়ে যায়, কিন্তু সেটাকে এক্সপ্রেস করতে হবে না, হ্যাঁ, ম্যাথমেটিক্যালি আমাকে বলতে হবে না যে এটার রেটটা কিরকম, ঠিক আছে, ইটস চেঞ্জিং, বাট হোয়াট অ্যাবাউট দা হাউ দে আর চেঞ্জিং, রেটটা কত, ওই রেটটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক রেট, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, এক্সপ্রেস করছি। এটা আমরা যে শেপ যখন আমরা এর পরের স্লাইডটাতে আমরা দেখাবো তখন আরো ক্লিয়ার হবা। ক্যারিং ক্যাপাসিটি, এই ক্যারিং ক্যাপাসিটি শব্দটা তোমরা শুনতে পাবা 2 নাম্বার মডেলের মধ্যে, যেটাকে আমরা বলছি সিগময়েড গ্রোথ মডেল, অর্থাৎ লজিস্টিক গ্রোথ প্যাটার্ন। সেখানে আমরা একটা কথা কিন্তু বলেছি, সেখানেও চেঞ্জ আসবে, কিন্তু একটা পর্যায়ে এস শেপটা এই কারণে হয়, প্রথম কিন্তু কম থেকে একটু বেশি, তারপরে আবার যখন মানে উপরে উঠে নিচে ফল করবে তখন এস শেপের মতো একটা গ্রাফ হয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু ক্যারিং ক্যাপাসিটিটাকে আমরা বলতে চাচ্ছি যে ম্যাক্সিমাম পপুলেশন সাইজ অফ বায়োলজিক্যাল স্পিসিস দ্যাট ক্যান বি সাস্টেইনড ইন দ্যাট specific environment given the food, habitat, water, other resources available. ক্যারিং ক্যাপাসিটিটা হচ্ছে, তাহলে দুইটার মধ্যে কি পার্থক্যটা আমি মেনশন করে দিচ্ছি দেখো। হ্যাঁ, এখানে ক্যারিং ক্যাপাসিটিটা
ওই ইন্টেন্সিক রেটটা হচ্ছে এটা একটা রেট, কোন রেটে এটার মানে এটার রেটটা কিরকম। আর ক্যারিং ক্যাপাসিটিটা হচ্ছে এখানে সর্বোচ্চ পপুলেশনের সাইজ কিরকম হতে পারে এবং সেখানে কিসের উপরে ডিপেন্ড করবে, ফুড, হ্যাবিটেট, ওয়াটার, রিসোর্স, যেটা ছিল এর আগের যে শেপের মধ্যেও। কিন্তু ক্যারিং ক্যাপাসিটিতে দুইটা জিনিস এখানে আসবে, একটাকে বলি ফ্লাকচুয়েশন আর একটা বলি অসিলেশন। শব্দ দুটো কি তোমরা আগে কখনো শুনেছো? ফ্লাকচুয়েশন, অসিলেশন শব্দ দুটো কি আগে শুনেছো কখনো? রেসপন্স করো। অসিলেশনটা শুনেছি কিন্তু স্যার ফ্লাকচুয়েশন স্যার ওইটা শুনি নাই। হ্যাঁ, ফ্লাকচুয়েশন শুনেছো কিন্তু অসিলেশন শব্দটা শুনোনি। ভাইব্রেশন কিন্তু শুনেছো, তাই না? আমাদের মোবাইল ভাইব্রেট হয়, তাহলে ভাইব্রেশনও শুনেছো, অসিলেশন শুনোনি, কিন্তু ফ্লাকচুয়েশন শুনেছো। এই শব্দগুলো বুঝতে হবে ক্যারিং ক্যাপাসিটির জন্য। যেমন ধরো ফ্লাকচুয়েশন, আমরা যদি তোমার ইররেগুলার মুভমেন্ট হয় কোনো কিছুর, ইররেগুলার অর্থাৎ যতটুকু উপরে উঠলো ঠিক ততটুকু নিচে না নেমে তার চেয়ে যদি কম অথবা বেশি নিচে নেমে যায়, আবার তার চেয়ে বেশি যদি উপরে উঠে যায়, আবার এইভাবে যদি গ্রাফ প্যাটার্ন হয়, যেটা হার্টবিট, যখন আমরা হার্টবিট দেখবা, যখন দেখা হয় সাধারণত আমরা কি বলে এই ইয়াতে যখন টেস্ট করার জন্য যখন যাই, হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় ওই গ্রাফটা, হার্টের যে গ্রাফটা মানে সিস্টোলিক ডায়াস্টোলিক যে মুভমেন্টটা, সেখানে কিন্তু ফ্লাকচুয়েশন হয়, সেগুলা কিন্তু ফ্লাকচুয়েশন হয়। আবার হ্যাঁ, অসিলেশন, কিছু কিছু জায়গায় অসিলেশন, অসিলেশনটা হচ্ছে রেগুলার মুভমেন্ট, অর্থাৎ যতটুকু উঠলো ততটুকু নামলো, যতটুকু উঠলো ততটুকুই নামবে। তার মানে একটা রেগুলার, হ্যাঁ, মানে সিমেট্রিক্যাল, নট অ্যাসিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল, একই রকমের মুভমেন্ট হবে, যেটা একই রকমের ওয়েভ হবে, সেটাকে বলে অসিলেশন। যতটুকু উঠলো ততটুকুই নামবে, ততটুকুই উঠবে ততটুকুই নামবে, এটাকে বলা হয় অসিলেশন। শব্দটা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। আর ফ্লাকচুয়েশন হচ্ছে ইররেগুলার, অ্যাসিমেট্রিক্যাল, যতটুকু উঠলো তার চেয়ে কম অথবা বেশি উঠবে বা নামবে, কম অথবা বেশি। তার মানে গ্রাফটা হয়ে যাবে এরকম, আবার অনেক নিচে আবার অনেক উপরে, এরকম তাদের কার্ভিংটা হবে। তাহলে এটাকে বলা হয় ফ্লাকচুয়েশন। অনেক সময় আমরা পরীক্ষা ভাইবার সময় অথবা শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করি, হাউ উইল ইউ ডিস্টিংগুইশ বিটুইন দ্য ওয়ার্ড ফ্লাকচুয়েশন এন্ড অসিলেশন? তুমি বলবা ফ্লাকচুয়েশনটা হচ্ছে একটা ইররেগুলার মুভমেন্ট অফ দ্য ওয়েভ, আর অসিলেশন হচ্ছে রেগুলার মুভমেন্ট অফ দ্য ওয়েভ। এই কথাটা তোমরা বললে আমরা কিন্তু জানি। আর ভাইব্রেশনের কথা যেটা বলছো, ভাইব্রেশন আর অসিলেশন মোর অর লেস সিমিলার, বাট এখানে ফ্রিকোয়েন্সিস এর একটা ডিফারেন্স আছে। ফ্রিকোয়েন্সিস কম হচ্ছে অসিলেশনে, আর ফ্রিকোয়েন্সিস হাই হচ্ছে ভাইব্রেশনে। যেমন গিটারের শব্দ, সাউন্ড অফ দ্য গিটার, এটা হচ্ছে কি ভাইব্রেশন। হ্যাঁ। আর ধরো পেন্ডুলাম, ঘড়ির যে পেন্ডুলাম, হ্যাঁ, এই পেন্ডুলামটা হচ্ছে অসিলেশন। বুঝতে পেরেছো তার মুভমেন্টটা? জি স্যার। হ্যাঁ, আশা করি এখন এই শব্দ দুইটা বুঝতে পেরেছো। তাহলে এই ক্যারিং ক্যাপাসিটি যখন আমরা ডিফাইন করব, সেই জায়গাটাতে এই ধরনের প্যাটার্ন কিন্তু চলে আসছে, বিকজ কি পরিমাণ পপুলেশন বাড়লো, কি পরিমাণ কমলো, এবং কমার ধরনটা কি ফ্লাকচুয়েশন না অসিলেশন, এই কথাটার জন্য এই আমরা তোমাদেরকে এই শব্দটা বুঝিয়ে নিলাম। এখানে কি দেখতে পাচ্ছ? একটা দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস দেখতে পাচ্ছ। এরপরে আমরা গ্রাফটা, এই যে এই গ্রাফটাতে আমরা আসব। আসার আগে আমি তোমাদেরকে যে যে শব্দগুলো আসতে পারে, এই শব্দগুলো, এই ইকুয়েশনগুলো বুঝিয়ে তারপরে এখানে আসতে চাচ্ছি। তাহলে আমি মনে করি তোমরা এক নজরেই সব বুঝে যাবা। এখনই কিন্তু মোটামুটি চোখের সামনে গ্রাফটা দেখেই আমার কথার সাথে মিল রেখে তোমরা কিন্তু বুঝে যাচ্ছ যে কোনটা জে শেপ আর কোনটা এস শেপ, কেন এটা এক্সপোনেনশিয়াল এবং এটা কেন লজিস্টিক, তাই না? আচ্ছা, দেখো এই যে ইকুয়েশনসটা, এই দুইটা ইকুয়েশনস, একটা জে শেপ, প্রথমটা হচ্ছে জে শেপের বা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফর্মের ইকুয়েশন, আর নিচেরটা হচ্ছে
এস শেপ বা সিগময়েড গ্রোথ কার্ভের ইকুয়েশনস। প্রথমটা ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন, এটা আমরা লিখেছি। হোয়াট ডাজ ইট মিন? এই ইকুয়েশন দিয়ে কি বোঝা গেল? আমরা যে তোমাদেরকে একদম শুরুতে একটা সিম্পলেস্ট একটা ফর্মুলা বলেছিলাম, কি ফর্মুলা বলেছিলাম? যে কিভাবে একটা পপুলেশনের মধ্যে নাম্বার অফ ইনসেক্ট বা ইন্ডিভিজুয়াল চেঞ্জ হয়, এই যে যেটাকে পপুলেশন ডেনসিটি বলেছি, ডিনামিক্স বলেছিলাম। হ্যাঁ, সেখানে কিন্তু বলেছিলাম যে তোমার ন্যাটালিটি বা বার্থ রেটের সাথে ইমিগ্রেশন যোগ করে তার থেকে বিয়োগ করতে হবে কি, হ্যাঁ, কি পরিমাণ তোমার ইমিগ্রেশন হয়ে গেল এবং কি পরিমাণ মরে গেল মর্টালিটি রেট, সেটা বিয়োগ করে দিতে হবে। এই কথাটা কিন্তু বলে আসছে একদম শুরুতেই, ফার্স্ট স্লাইডে। হ্যাঁ, সেই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে ডিএন বাই ডিটি রিপ্রেজেন্টস রেট অফ চেঞ্জ ইন পপুলেশন সাইজ। তার মানে প্রথম ইকুয়েশনের আগের যে ডিএন বাই ডিটি, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু এখন কিন্তু এক্সপ্রেশন করতেছি ম্যাথমেটিক্যালি, হ্যাঁ, ইকুয়েশন দিয়ে। এরপরেই আমরা করব গ্রাফিক্যালি। হ্যাঁ, কি এই জিনিসগুলো কি আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে নাম্বার অফ পপুলেশন ইজ, ওই যে রাইস ফিল্ডের একটা এক্সাম্পল দিয়েছিলাম, বিপিএস ইন রাইস ফিল্ড, অর্থাৎ সেখানে পপুলেশনের বেড়ে যাওয়ার ধরনটা, প্যাটার্নটা কি রকম হতে পারে। সেটা জে শেপড হতে পারে অথবা এস শেপড হতে পারে। জে শেপ মানে একদম অনেক বেড়ে যাবে, আর এস শেপ মানে একটু বেড়ে গিয়ে আবার থেমে যাবে, থেমে গিয়ে সেখানেই ফ্লাকচুয়েটেড হতে থাকবে, অসিলেটেড হতে থাকবে। এই কথাগুলোকে আমরা বিভিন্ন ফর্মে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটা ম্যাথমেটিক্যাল ফর্মসে আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ফর্মসে। এখন দেখো ডিএন বাই ডিটি, হ্যাঁ, কোরিলেট করবা। আমরা পড়াশোনাটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কোরিলেশনের মধ্যে নিয়ে আসতে হবে, যে কেন আমরা এটা পড়ছি, আসলে এই মডেল, এই গ্রাফ, এগুলা জেনে আমার লাভ কি? অবশ্যই তোমার লাভ আছে। তুমি প্রশ্ন করতে পারতা, স্যার এই গ্রাফ দিয়ে আমার জেনে কি লাভ? অবশ্যই লাভ, কারণ তোমাকে যদি বলা হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আচ্ছা তোমার এই ধুমকির রাইস ফিল্ডে তুমি একটা আইপিএম স্ট্র্যাটেজিস মডেলিং করতে হবে। তুমি কিভাবে মডেলিং করবা? তোমাকে প্রথমেই তো এর পপুলেশন ডিনামিক্স জানতে হবে, তোমার প্রথমেই তো সেখানকার পপুলেশন ডাইভার্সিটি জানতে হবে। তুমি যদি সেটা না জানো, এবং সেখানকার গ্রোথ ফর্ম প্যাটার্ন জানতে হবে, কিরকম ভাবে ইনসেক্ট বেড়ে যায়, নাকি এরকম একটা সিম্পলেস্ট ফর্মে স্টেবল কন্ডিশনে থাকে। স্টেবল কন্ডিশনে থাকলে তো আমাদের এত টেনশন নাই, কিন্তু যখন এক্সপোনেনশিয়াল হয়ে যায় তখনই তো হঠাৎ করে সাডেন আউটব্রেক হয়ে যাবে। তাহলে সাডেন আউটব্রেক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, তুমি কি কৃষককে ফরকাস্টিং করতে হবে না, তাকে ওয়ার্ন করতে হবে না যে ডিয়ার ফার্মার্স, তোমরা এই যেহেতু ওয়েদার, টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি ইজ চেঞ্জিং বা রেইনফল বেড়ে যাচ্ছে, সো দেয়ার ইজ এ হাই চান্স টু ইনক্রিজ দ্য হিউমিডিটি। তোমার হিউমিডিটি বেড়ে যাবে, আর হিউমিডিটি যদি বেড়ে যায়, টেম্পারেচারও যদি বেড়ে যায়, তাহলে নাম্বার অফ পপুলেশন কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তোমরা সতর্ক হও, তোমরা ফিল্ড ভিজিট করো, মনিটরিং করো। এই ধরনের সার্ভিলেন্স, এই ধরনের মনিটরিং সিস্টেমস, এগুলো তোমার স্যার তার পোর্শনে, পপুলেশন মানে পেস্ট ম্যানেজমেন্ট পোর্শনে তোমার স্যার এক্সপ্লেন করবেন। কিন্তু আমার পোর্শন যেটা আছে, এই নলেজটুকু কিন্তু সেখানে কাজে লাগাতে হবে। যে যখনই তোমার স্যার বলবে যে তুমি কিভাবে সেখানে ইয়ে করবা, গ্রোথ ফর্ম দেখবা, তুমি তখন বলবা যে স্যার গ্রোথ ফর্ম তো ডিপেন্ডস করে এই ফ্যাক্টরের উপরে, আমরা সেই ফ্যাক্টর গুলোকে এক্সপ্লোর করব, তাহলে আমরা এটা কোন ধরনের প্যাটার্ন সেটা আমরা জানতে পারবো। তাহলে আমার নলেজ ছাড়া কিন্তু সেখানে মানে তুমি অ্যান্সার দিতে পারবা না। এই দেখো ডিএন বাই ডিটি এখানে বলাই আছে যে আমরা কি ক্যালকুলেট করতে চাচ্ছি, কি রিপ্রেজেন্ট করছে, সেটা রেট অফ চেঞ্জ অফ পপুলেশন, অর্থাৎ পপুলেশনের সংখ্যা কি হারে পরিবর্তন হচ্ছে। আর ইজ দ্য বায়োটিক, আর কে তুমি এন দিয়ে গুণ করে দিবা, তাই তো, মাল্টিপ্লিকেশন। দ্যাট মিনস আরটা হচ্ছে বায়োটিক পটেনশিয়ালস, অর্থাৎ রেট, রেট অফ পপুলেশন, এটাকে দিবা হলো এন, কি স্ট্যান্ডস ফর পপুলেশন সাইজ, তোমার ওই ফিল্ডে পপুলেশনের সাইজ কত। এটা তোমাকে জেনে এটা বসিয়ে, এখন সেটার জন্য তোমাকে সুইপিং করতে হবে, এবং কতটা, এইটারও আবার নিয়ম আছে, সার্ভিলেন্সেরও নিয়ম আছে, এগুলো তোমার স্যার পড়াবে। যে একটা সুইপিং করার জন্য কতবার সুইপ করলে আমরা একটা সুইপ কাউন্ট করি, এবং সেখান থেকে র্যান্ডমলি করে সেই ডাটাগুলো নিয়ে এই ক্যালকুলেশন গুলো করতে হয়। সেখানে বলা হবে, আমি শুধু তোমাদেরকে ম্যাথমেটিক্যাল ফর্মুলাস এবং মডেলিংটা আমরা এক্সপ্লেন করে দিচ্ছি। 2 নাম্বার দেখো,
দুইটা ডিফারেন্সটা আমি তোমাদেরকে এখন বলবো, নেক্সটও বলবো, এখনো বলবো। হ্যাঁ, dn বাই dt যেহেতু অলরেডি আমরা সেখানে আগেই বলেছি, এখানেও তাই। হ্যাঁ, দ্য রেট অফ চেঞ্জ ইন পপুলেশন সাইজ সেম, এখানেও আর এর মিনিং সেম লাইক অ্যাবাভ। আর ইজ দ্য বায়োটিক পটেনশিয়ালস, এন্ড অর পপুলেশন সাইজ। হ্যাঁ, এখানে এক্সট্রা কি আছে, কে, যেটা আমরা বলে আসছিলাম ক্যারিং ক্যাপাসিটি। এখানে যদিও আমরা পুরোটাকে একসাথে লিখেছি যে কে মাইনাস এন বাই কে অর 1 মাইনাস এন বাই কে, কারণ কে দিয়ে যদি কে কে ভাগ করো 1ই আসবে, মাইনাস এন বাই কে হয়ে যাবে, তাই না? এটাকে যদি আমরা সিম্পলেস্ট করি, হ্যাঁ, ইজ ফর এনভায়রনমেন্টাল রেসিস্টেন্স, এখানে আমরা তা বলছি, রেজিস্ট্যান্স বলছি, এনভায়রনমেন্টাল রেসিস্ট্যান্স। অর্থাৎ এই এনভায়রনমেন্টাল রেসিস্ট্যান্সটা ইট ডিপেন্ডস, এটার কারণেই এটাকে আমরা বলি ক্যারিং ক্যাপাসিটি, অথবা এটার কারণেই ফ্লাকচুয়েশন অসিলেশনটা এখানে হচ্ছে। তার মানে দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আগেরটার মধ্যে ক্যারিং ক্যাপাসিটির ইনফ্লুয়েন্স নেই, আর এটার মধ্যে ক্যারিং ক্যাপাসিটির ইনফ্লুয়েন্সকে মাল্টিপ্লাই করা হয়েছে আরএন এর সাথে। কথা বুঝতে পেরেছো কিনা? ডিফারেন্স, দুইটা সূত্রের ডিফারেন্সটা, ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা দেখেছো? ওখানেও আরএন আছে, এখানেও আরএন আছে, কিন্তু এটাকে আমরা মাল্টিপ্লাই করেছি ক্যারিং ক্যাপাসিটি দিয়ে। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। জি স্যার। আপাতত একটু বুঝে আবার গ্রাফটাতে গেলে আর একটু ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এখন আসো নেক্সট গ্রাফে আসো। এই যে প্রথম লেফট সাইডের যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলছি জে শেপ গ্রাফ, আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা এস শেপ গ্রাফ বলেছি। তুমি তাকিয়ে দেখো, গ্রাফের ভেতরটা তাকিয়ে দেখো, এ গ্রাফ নাম্বার এ যেটা, এটা একটা উপর থেকে নিচে যেটা সলিড লাইন আছে, নট ডট লাইন, সলিড লাইনে যেটা টানা আছে, এটা কি জে শেপের মতো দেখতে হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর পাশের রাইট সাইডের যেটা আছে সেটা দেখো, হ্যাঁ, যেটা হরাইজন্টাল একটা ডট ডট দেয়া আছে, উপরে কে লেখা আছে, এই বরাবর দেখো, এখান থেকে যদি তুমি নিচের দিকে নেমে আসো, এটাকে এস শেপের মতো মনে হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। আগে এটা কনফার্ম করো যে ভিজুয়াল আইতে আমরা দেখে, গ্রাফ দেখে, এই কারণে আমরা এটা এই গ্রাফের নাম দিয়েছি জে শেপ গ্রাফ, এস শেপ গ্রাফ। এখানে কোনো আলাদা কোনো এখানে সায়েন্টিফিক কোনো কিছু খাটানো হয় নাই, শুধু এটা দেখতে কিসের মতো এটা দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু এই যে শেপটা কেন ফর্ম করলো, এটাতে কিন্তু ব্যাখ্যা আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। যে শেপ কেন ফর্ম করলো এখন বলো? কারণ তাদের ফুড, তাদের হ্যাবিটেট, তাদের এনভায়রনমেন্ট, এভরিথিং কি হাই, ফেভারেবল, এবং তাদের গ্রোথটা হচ্ছে হাই। কথা বুঝতে পেরেছো? এই জন্য এখানে নাম্বার অফ পপুলেশন, অর্থাৎ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বাম পাশে দেখো লেখা আছে, তার মানে ইনসেক্টের সংখ্যা কি হবে? আস্তে আস্তে বেড়ে যাবে। বেড়ে যাওয়াটা বেড়ে কিভাবে যায়? হ্যাঁ, বেড়ে যায় সাধারণত যখন নাম্বার অফ ইনসেক্ট বেড়ে যায় তখনই যখন সেখানে তাদের রিপ্রোডাকশন রেট বেড়ে যায়। যখন রিপ্রোডাকশন রেট বেড়ে যায় তখন নাম্বার অফ ইনসেক্টও কিন্তু বেড়ে যায়। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, আর এস শেপ যেটা, কেন এস শেপড হলো? এখানে দেখো প্রথম দিকে কিন্তু জে শেপের মতোই আস্তে করে বাড়ছে, এটাও কিন্তু বাড়ছে, বেড়ে তারপর একটা লেভেলে যাওয়ার পরে সেখানে ফ্লাকচুয়েশন অসিলেশন হওয়া শুরু হয়েছে। এখানে দেখো কিছু কিছু ফ্লাকচুয়েশন আছে, প্রথম ওয়েভটা কিন্তু আমরা বলতে পারি যতটুকু নেমেছে তার চেয়ে একটু কম, এখানে ফ্লাকচুয়েশনই অবজার্ভ হচ্ছে, এখানে অসিলেশন মেনটেন হচ্ছে না। কিন্তু এই গ্রাফটা এখানে অসিলেশন ফ্লাকচুয়েশন দুইটাই দেখানো সম্ভব ছিল আমাদের, যদি আমরা যদি বোর্ডে ড্র করতাম তাহলে আরো দেখাইতে পারতাম, এখনো দেখানো যেত। আচ্ছা, যাই হোক, এই যে এখানে যেটা দেখছো, এখানে যতটুকু নেমে উপরে উঠেছে ততটুকু নেমেছে, ততটুকুই যদি উঠতো, এখানে কিন্তু ততটুকু উঠেনি, ততটুকুই উঠতো, তাহলে আমরা বলতাম এখানের যে পরিবর্তনটা, চেঞ্জটা, এটা অসিলেটেড চেঞ্জ। আর যদি এখন যেটা আসছে এটা হচ্ছে ফ্লাকচুয়েটেড চেঞ্জ। কথা বুঝতে পেরেছো? এই জন্য আমি এখানে ফ্লাকচুয়েশন এন্ড অসিলেশন ভার্সেস দিয়ে রেখেছি। এই এখন দেখো, তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যাল জিনিসটাকে যদি এখানে বোঝার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবা যে শেপটা আমরা যে বলেছি আর ইনটু নাম্বার অফ, মানে পপুলেশন সাইজ, আমরা যদি এই কি পরিমাণের রেট, এখান থেকে তো এই জায়গা থেকে শুরু হয়েছে, বিগিনিং থেকে, এই পয়েন্ট থেকে শুরু করে সেটা একদম এই পয়েন্টে উঠেছে, ওঠার পরে কি হয়েছে, সাডেনলি ফল করেছে একদম জিরো,
একদম ফল করেছে। এই ধরনের কেস, জে শেপড কেস যখন ঘটে তখন অনেক তোমার যেটাকে আমরা এখন যেরকম প্যান্ডেমিক আমরা বলছি, যেমন ধরো লোকাস্ট, লোকাস্টের যে ধরনের গ্রোথ এটা হলো জে শেপ গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ, অর্থাৎ সাডেনলি আসে একটা সময়ের মধ্যে অনেক রেট হাই হয়ে যায়, সব শেষ করে একদম সাডেনলি ফল করে, অথবা এই জায়গা থেকে তারা চলে যায়। ডিপটেরান ইনসেক্ট দেখবা এক জায়গায় মাছির সংখ্যা, কোন একটা রোটেন কিউকাম্বার পেলো, সেখানে তাদের রিপ্রোডাকশন হয়ে সংখ্যা অনেক হয়ে গেল, সাডেনলি দেখবা আবার নাই তারা, তাহলে তাদের এই গ্রোথটাকে বলা হয় জে শেপ গ্রোথ। তাহলে আর কে নাম্বার অফ মানে ইন্ডিভিজুয়াল সাইজকে, পপুলেশন সাইজকে যদি আমরা তাদের রেট দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ পেয়ে যাব, অনেক হাই একটা রেট পেয়ে যাব। আবার যদি সেই হাই রেটটাকে, যেটা আর এন জে শেপের রেটটাকে যদি আমি এখানে ক্যারিং ক্যাপাসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে কিন্তু একটা স্টেবল একটা গ্রোথ পাবো, হ্যাঁ স্টেশনারি একটা গ্রোথ পাবো। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? আমার ছাত্ররা, তোমরা কি বুঝতে পেরেছো? লাস্টের অংশটা একটু, হ্যাঁ লাস্টের অংশটাতে একটু কনফিউশন আছে। তুমি প্রথম জে শেপ, দুইটাকে জে শেপ চিন্তা করো, যে প্রথমেই আমার আর এন আমি চিন্তা করি, আর ইন্টু এন আমি চিন্তা করি, দুইটার মধ্যেই কিন্তু আর ইন্টু এন আছে, এবং কারণ দুইটাতেই রেট, একটা রেটে বাড়তেছে, তারপরে আমরা শুধু লাস্টেরটাতে এসে আমরা ক্যারিং ক্যাপাসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এই যে দেখো আগের ইকুয়েশনটা দেখো না, হ্যাঁ এই যে দেখো আমরা আর এন আছে ইকুয়েশন ইকুয়াল টুর পরে দেখো আর এন এর সাথে আমরা গুণ করেছি, যে ব্র্যাকেট দিয়ে যতটুকু আছে পুরোটাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি, হ্যাঁ এই ক্যারিং ক্যাপাসিটি দিয়ে গুণ করেছি, মানে কি এখানে তোমার এই রেটটাকে আমরা এখানে কনসিডারেশনে নিয়ে আসছি এনভায়রনমেন্ট, সেখানে যে রেসিস্ট্যান্ট এনভায়রনমেন্ট যেটা আছে সেটাকে নিয়ে আসছি, এটার কারণে কম বেশি হতে পারে। এই কম বেশিটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই রেটের সাথে, ওই যে আগের রেটটা ছিল, তাহলে ওখানে একটা মানে স্টেশনারি একটা স্টেবল একটা রেট তুমি এখানে পাবা। সেটা হইতে পারে এই কে দিয়ে যেহেতু তুমি ভাগ করতেছো নাম্বার অফ পপুলেশন কে, তার মানে কম বেশি ফ্লাকচুয়েশন অসিলেশন এরকম একটা তুমি নাম্বার পাবা। হ্যাঁ তাহলে সেটাই হবে তখন এস শেপড অথবা লজিস্টিক গ্রোথ মডেলের ইকুয়েশন এবং গ্রাফ। হ্যাঁ অর্থাৎ লাস্টের যে অংশটা আছে এটাকে আমরা বলছি ক্যারিং ক্যাপাসিটি, এবং ক্যারিং ক্যাপাসিটিকে দেখো আমরা কে দিয়ে ডিনোটস করেছি, এই লেভেলটা একটা হরাইজন্টাল একটা নির্দিষ্ট একটা লেভেল এর মধ্যে আমরা মাঝখানে একটা লেভেল টেনে দিয়েছি। হ্যাঁ যতটুকুই অসিলেটেড হোক, যতটুকুই ফ্লাকচুয়েটেড হোক, যতটুকুই ডাউন এবং আপস হোক, মাঝ বরাবর একটা আমরা মিডল মিন টেনে দিয়েছি, এটাকে বলছি আমরা ক্যারিং ক্যাপাসিটি। এই দুইটার মধ্যে পার্থক্যগুলো যদি আরেকটু আমরা দেখে নেই আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, যে প্রথমে আমরা বলেছি ইট কম্প্রাইজ অনলি টু ফেজেস, এখানে আমরা একটা ফেজকে অমিট করেছি, যেহেতু দুইটাই ফল করে এক সময়। হ্যাঁ একটা হলো ল্যাগ ফেজ। ল্যাগ ফেজ কোনটা জানো? যেটা শুরু হয়, এই যে গ্রাফের ল্যাগ ফেজ হচ্ছে যেটা, এই যে দেখো শুরু হচ্ছে, দুইটা গ্রাফেরই কিন্তু ল্যাগ ফেজ আছে। যেই পয়েন্ট থেকে গ্রাফটা শুরু হলো একদম নিচের পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা আস্তে আস্তে বাড়তেছে, এটাকে বলছি আমরা ল্যাগ ফেজ। এই ল্যাগ ফেজটা দুইটারই আছে, এটারও দেখো এস শেপটেরও আছে জে শেপটেরও, দুই জায়গায় আমরা লিখেছি ইট কম্প্রাইজেস দ্য ল্যাগ ফেজ, ইট কম্প্রাইজেস দ্য ল্যাগ ফেজ। তারপরে নিয়ে আসছি এক্সপোনেনশিয়াল ফেজ, হঠাৎ করে বেড়ে গেছে, পরেরটাতেও কিন্তু আমরা এক্সপোনেনশিয়াল ফেজ নিয়ে আসছি, এই জন্যই ওইটাতেও আর কে এন দ্বারা গুণ করেছি, এখানেও আমরা আর কে এন দ্বারা গুণ করেছি দুইটা ইকুয়েশনের মধ্যে। তারপরে এখানে আরেকটা ফেজ আমরা অ্যাড করেছি যেটার নাম দিয়েছি স্টেশনারি ফেজ, যেটা ক্যারিং ক্যাপাসিটির জন্য হয়ে থাকে। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তারপরে 2 নাম্বারটা দেখো, পপুলেশন ফেসেস মাস মর্টালিটি এন্ড কার্ভ স্টপস। তোমরা দেখো যে শেফটের মধ্যে একটা পর্যায়ে পপুলেশন একদম উপরে উঠে গেল, উঠে ফল করে একদম ফল করে ফেললো, কিন্তু এস শেপের মধ্যে কি সেরকম হয়েছে? না স্যার। একটা জায়গায় স্টেবল হয়ে আছে, ঠিক আছে, একটা জায়গায় স্টেবল হয়ে আছে। তো এই জন্য আমরা লিখেছি পপুলেশন ফেসেস মাস মর্টালিটি, হঠাৎ করে অনেক মরে যাবে, হ্যাঁ, এন্ড দ্য কার্ভ স্টপস,
population becomes stable with zero growth rate, the curve levels, অর্থাৎ একটা লেভেল মেনটেন করবে। 3 নাম্বারটা দেখো, exponential population growth will occur in an ideal environment where resources are unlimited, অলরেডি এটা আমরা এক্সপ্লেইন করেছি, এখানে পার্থক্যের জন্য দিয়েছি। আর এখানে হবে স্লোয়িং রেট অফ গ্রোথ, আস্তে আস্তে। 4 নাম্বারটা দেখো, বায়োটিক পটেনশিয়ালস অকার, হ্যাঁ, আর এখানে এনভায়রনমেন্টাল রেসিস্টেন্স অকার, অর্থাৎ এখানে বায়োটিক পটেনশিয়ালস অকার মানে কি, ওই আর, হ্যাঁ, যে আরটার রেট অনেক এক্সপোনেনশিয়াল। আর এনভায়রনমেন্টাল রেসিস্টেন্স অকার মানে কি, ক্যারিং ক্যাপাসিটি, অর্থাৎ কে, যেটা স্টেশনারি, ওই রকম ভাবে এক্সপোনেনশিয়াল হবে না। এরপরেরটা দেখো, এক্সপোনেনশিয়াল গ্রোথ ক্যান বি সিন, কোথায় দেখা যায়, ইন পপুলেশনস দ্যাট আর ভেরি স্মল or in regions that are newly colonized by a species, যখন কোনো একটা স্পিসিস নতুন করে ইন্টারভেনশন হয়, নতুন করে আবির্ভাব হয়, অথবা এক্সোটিক স্পিসিস হতে পারে, তাহলে সেই জায়গায় কি হবে, অনেক হয়ে যাবে। কারণ কি, তার কোনো কম্পিটিটর নাই, তার কোনো প্রিডেটর এখনো হয় নাই। প্রিডেটর কখন হয়, যখন পেস্ট কোনো জায়গায় গ্রো করে, তারপরে আস্তে আস্তে সেখানে প্রিডেটর পরে আসে, হ্যাঁ, প্যারাসাইট পরে আসে, কিন্তু ওই সময়টা কিন্তু তাদের সংখ্যা অনেক বেড়ে যায়। এই জন্য বলা আছে যে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল তুমি দেখবা সেখানেই, যেখানে দেখবা নতুন কোন স্পিসিস ইন্ট্রোডাকশন হয়েছে, অথবা নতুন ভাবে কলোনাইজড হয়েছে, অথবা সাডেনলি সেখানকার ফুড অ্যাভেলেবিলিটি, এই জিনিসগুলো খুবই আনলিমিটেড। তখন যখন তুমি রাইস কাল্টিভেট করবা, তোমার ধারণাই থাকতে হবে এখানে পাটের পেস্ট আসার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে তার যে খাবার পাট, জুট, সেটা তো এখানে নাই। তাহলে এখানে এটা এক্সপেক্ট করাটা সমীচীন হবে না। হ্যাঁ, একইভাবে লজিস্টিক গ্রোথ মডেল গুলা খেয়াল করো, স্টেবল পপুলেশন, যেখানে সেসব জায়গায়, যেমন ধরো প্রতি বছরই তুমি রাইস কাল্টিভেট করছো, প্রতি বছরই কিছু না কিছু একই রকমের ইনসেক্ট তুমি দেখতে পাচ্ছ, সেখানে প্রিডেটরও দেখতে পাচ্ছ, প্রেও দেখতে পাচ্ছ, এবং তুমি প্রতিনিয়ত সেখানে ইনসেক্টিসাইডও স্প্রে করছো, এর মধ্যে দিয়ে একটা এনভায়রনমেন্ট তুমি ক্রিয়েট করে ফসল ফলাচ্ছ। দ্যাট ইজ দ্য স্টেশনারি ফেজ। হ্যাঁ, এটা তুমি লজিস্টিক গ্রোথ মডেলসে দেখতে পাচ্ছ। আমরা বলতেছি যে শেপের ক্ষেত্রে আর সিলেকশন, হ্যাঁ, আর এস শেপের ক্ষেত্রে কে সিলেকশন। এখানে আর সিলেকশন, কে সিলেকশন এখন ক্লিয়ার হয়ে গেছো যে কেন আমরা বারবার এই শব্দটা এখানে ইউজ করতেছি। তারপরে দেখো, এই আর সিলেক্টেড স্পিসিস এবং কে সিলেক্টেড স্পিসিস গুলার মধ্যে ডিফারেন্স কি। আর সিলেক্টেড স্পিসিস গুলা সাধারণত হয় স্মলার, ছোট ইনসেক্ট যেগুলো আছে, যেমন অ্যাফিড, হ্যাঁ, তাদের সংখ্যা প্রচুর হয়ে যায়। হ্যাঁ, যেমন বিপিএস খুবই ছোট, হ্যাঁ, তাদের সংখ্যা অনেক বেড়ে যায়। হ্যাঁ, লার্জার সাইজ অর্গানিজম অথবা ইনসেক্ট যাই বলো না কেন, তাদের ক্ষেত্রে সাধারণত এই জিনিসগুলো ঘটে থাকে। প্রডিউস মেনি অফস্প্রিং, হ্যাঁ, তারা অনেক অফস্প্রিং প্রডিউস করে আর সিলেক্টেড, এই জন্য এটা এক্সপোনেনশিয়াল। এবং ম্যাচিউর হয় আর্লি, মরেও যায় তাড়াতাড়ি, তাই লাইফ মানে এক্সপেক্টেন্সিও কিন্তু তাদের শর্ট। হ্যাঁ, প্রডিউস ফিউ অফস্প্রিং, কম সংখ্যা দেখবা, অনেক কম তাদের অফস্প্রিং। হ্যাঁ, এবং লেটলি তারা ম্যাচিউর হয়, আস্তে আস্তে তাদের রিপ্রোডাকশন হয়। কিন্তু আর সিলেকশন স্পিসিসের নেচার হচ্ছে, হ্যাঁ, সিলেক্টেড স্পিসিসের নেচার হচ্ছে যে তারা ম্যাচিউর হবে দ্রুত, রিপ্রোডাকশনের মানে হাই রিপ্রোডাকশনে যাওয়ার আগেই প্রিলিমিনারি রিপ্রোডাকশনের মাধ্যমে সংখ্যা বাড়িয়ে, হ্যাঁ, তারা সেখান থেকে লিভ করে। শর্ট লাইফ এক্সপেক্টেন্সি, লং লাইফ এক্সপেক্টেন্সি, এটা এখানে আছে। ইচ ইন্ডিভিজুয়াল রিপ্রোডিউসেস অনলি ওয়ান্স অর ফিউ টাইমস ইন দেয়ার লাইফ টাইম, তারা পুরো লাইফ টাইমে একবার অথবা তারও কম সময়ের মধ্যে হয়ে থাকে। আর এখানে দে ক্যান রিপ্রোডিউস মোর দেন ওয়ান্স ইন এ লাইফ, একের অধিক। আমরা দেখো না বলি 2 জেনারেশন 3 জেনারেশন পার ইয়ার, তোমাদের যখন লাইফ সাইকেল পড়াই তখন আমরা এই কথাগুলো বলি। এবং এখনো আমরা সামনে যে রাইস পেস্ট পড়বো, সুগার ক্যান পেস্ট পড়বো, ফ্রুট পেস্ট পড়বো, ফরেস্ট পেস্ট পড়বো, সবগুলাতে যখন আমরা লাইফ সাইকেল নিয়ে কথা বলবো, সেখানে দেখবা বলতেছি 1 জেনারেশন পার ইয়ার, 2 জেনারেশন, 3 জেনারেশনস, এরকম বলবো। তার মানে তোমাকে বুঝতে হবে দিজ আর দ্য কে সিলেক্টেড স্পিসিস। আচ্ছা, এটা হচ্ছে অনলি ফিউ রিচ অ্যাডাল্টহুড, সব অ্যাডাল্ট যাইতে পারে না, এর আগেই মারা যায়। আবার মোস্ট ইন্ডিভিজুয়ালস রিচেস ম্যাক্সিমাম অ্যাডাল্ট লাইফে তারা চলে যায়, সংখ্যায় কম কিন্তু অ্যাডাল্ট হয় বেশি। আর সিলেক্টেড স্পিসিসের আনস্টেবল এনভায়রনমেন্ট,
খুবই সঙ্গত, আনস্টেবল। কিন্তু কে সিলেক্টেড, যেটা আমরা এস শেপড গ্রোথ মডেল বলেছি, সেটা হচ্ছে স্টেবল এনভায়রনমেন্ট। তোমরা কি আমার কথাটা এখন ক্লিয়ার বুঝতে পারছো না? আর সিলেক্টেড স্পিসিস, কে সিলেক্টেড স্পিসিস, এই পার্থক্যটা এখন তোমার কাছে অনেক মানে আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে না? জি স্যার। জি স্যার। এই আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে নাকি আন্ডারস্ট্যান্ডেবল হয় নাই? বুঝেছি স্যার। স্যার। ঠিক আছে, আসলে ব্যাপারগুলো একটু জটিল ছিল। আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু মেক ইট সিম্পলার টু ইউ গাইস। আমি চেষ্টা করেছি এটাকে কত সহজ ফর্মে তোমাদের কাছে উপস্থাপন করা যায়। হ্যাঁ, কিন্তু তোমরা যদি ইন্টারনেটে অথবা বইগুলোতে খুঁজে দেখো যে পপুলেশন ডিনামিক্স এবং গ্রোথ ফর্ম, অথবা তাহলে তুমি বুঝতে পারবা কত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেখানে আছে এবং এক্সপ্লেনেশন কত জটিল। এবং তুমি এস শেপ আর জে শেপের যে ক্যারিং ক্যাপাসিটি আর আর এই দুই জিনিসের মানে মিনিংটা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এ কাজ করবে, এটা বের করাটাই অনেক জটিল হয়ে পড়তো। হোয়াটএভার ইট ইজ, my lecture will be successful when you student will understand my lecture. তুমি যদি জিনিসটা বুঝতে পারো and you can apply it as an entomologist অথবা as an agriculturist in your field, if you can prepare the IPM modeling, তুমি যদি তৈরি করতে পারো এবং সেখানে যদি আমাদের এই নলেজটুকু কাজে লাগে, তখন যদি আতিক স্যারের কথা মনে পড়ে যে স্যার তো এরকম যে শেপ, এস শেপ, পপুলেশন ক্যালকুলেশন করা শিখিয়েছিল, তাহলেই আমাদের লেকচার দেওয়াটা সার্থক হবে। আজকে আমরা এই পর্যন্তই তাহলে থাকি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পলিমরফিজম পড়াশোনা করব। পলিমরফিজম, ঠিক আছে? তোমাদের কোনো কোশ্চেন আছে? তোমাদের কি কোনো কোশ্চেনস আছে? ওকে, যদি তোমাদের কোশ্চেনস না থাকে তাহলে আমি এখানে রাখছি। একটা কোশ্চেনস কিন্তু এর আগের লেকচারে ভুলে গেছো হয়তো তোমরা, আমি বলেছিলাম আমাকে মনে করিয়ে দিবা, কিন্তু আমারই এখন মনে আসলো কোশ্চেন জিজ্ঞাসা করতে যে প্যারাসিটয়েড, প্যারাসাইট, এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, না বলেই স্টপ করে দিয়েছিলাম। এখন একটু বলে দিচ্ছি, কারণ এটা আর রিপিট হবে না, এটা আর আসবে না আমার এখানে, তোমার হেমায়েত স্যারের এখানে আসবে। প্যারাসিটয়েড হচ্ছে, প্যারাসাইট কিন্তু যেমন আমাদের স্টোমাকের ভিতরে, অথবা ইন্টারনাল প্যারাসাইট, এক্সটার্নাল প্যারাসাইট। অনেকের মাথায় যে লাউস থাকে, হেড লাউস, এটা হলো এক্সটার্নাল প্যারাসাইট। আবার অনেকের যে পেটের ভিতরে ইন্টেস্টাইনে যে প্যারাসাইট থাকে, সেগুলোকে আমরা বলি ইন্টারনাল প্যারাসাইট। এই প্যারাসাইট গুলা কিন্তু আমাদের সাথেই আছে, হোস্টকে কিন্তু তারা একদম কিল করে ফেলে না, তারা সেখানে থেকে তারা বেনিফিটেড হচ্ছে। আচ্ছা, এবং হোস্টকে উইকার করে ফেলে, তাদেরকে উইকার করে ফেলে, একদম মেরে ফেলে না, ইমিডিয়েট মেরে ফেলে না। কিন্তু এবং তাদের অ্যাডাল্ট কিন্তু ফ্রি লিভিং না, যে উড়ে উড়ে চলে গেলাম, আমি এখানে আমার হোস্টকে কিল করলাম এবং কিল করে আমি এখান থেকে চলে গিয়ে আরেকটা হোস্টে চলে গেলাম, এরকম না। কিন্তু প্যারাসিটয়েড যেটা, তাদের ইমেচিউর স্টেজটা হচ্ছে এরকম হোস্টকে কিল করে ফেলে, কিল করে তার লাইফ সাইকেলটা কন্টিনিউ করে সে অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট হয়ে সেই অ্যাডাল্টটা হোস্টকে কিল করে উড়ে চলে যায়, মানে ফ্রি লিভিং হয়ে যায়। কথাটা কি আমি বুঝাইতে পেরেছি? স্যার আবার বলেন স্যার। খুব মনোযোগ দিয়ে শোনো। প্যারাসাইটের ইমেচিউর স্টেজ, হোস্ট চিন্তা করো, হোস্টের উপরে থাকে, সেখানে খাওয়া দাওয়া করে সব করে, কিন্তু হোস্টকে কিল করে না, উইক করে, দুর্বল করে, এবং তাদের অ্যাডাল্ট ফ্রি লিভিং না, প্যারাসাইটের ফ্রি লিভিং না। ফ্রি লিভিং শব্দের মানে হচ্ছে উড়ে অ্যাডাল্ট হয়ে তারপর উড়ে চলে গেল, এরকম না। কিন্তু প্যারাসিটয়েড যেটা, তাদের যে ইমেচিউর আছে, সে হোস্টের উপরে তার লাইফ সাইকেল কন্টিনিউ করে, সেখানে ডিম পারে, সেখানে তোমার ইমেচিউর হয়, লার্ভা হয়, সেই লার্ভাটা তার ভিতরের সমস্ত ইন্টেস্টাইন এভরিথিং খেয়ে ফেলে, খেয়ে সে অ্যাডাল্ট হয়। তাহলে কি হলো? হোস্ট মারা গেল, আর অ্যাডাল্ট হয়ে সে বেঁচে অন্য জায়গায় গিয়ে আবার হোস্ট অ্যাডাল্ট খুঁজে, হোস্ট খুঁজে সেখানে আবার তার লাইফ কন্টিনিউ করে। তাহলে ডেঞ্জারাস কোনটা? প্যারাসিটয়েড। এই জন্য আমরা যখন তোমার বায়োকন্ট্রোল এজেন্ট করতে যাই ম্যানেজমেন্টে, আমরা সবসময় প্রিফার করি প্যারাসিটয়েড।
দেখবা কিছু হাইমেনোপ্টেরান ইনসেক্ট আছে পিছনের ইয়াটা খুব চিকন ছোট্ট এবং তারা এরকম মাছির বা হাউস ফ্লাই এগুলোর উপরে ডিম পারে, পারলে ওই ডিম ফুটে হাউস ফ্লাইটাকে মেরে ফেলে এবং আলটিমেটলি সেখান থেকে আবার প্যারাসিটয়েড হয়। হ্যাঁ, এই জন্য আমরা প্যারাসিটয়েডকে আমরা একটা বায়ো কন্ট্রোল এজেন্ট হিসাবে মার্কেটাইজও করি, ব্যবসাও করতে পারবা। এন্টারপ্রেনিউর নিউ এন্টারপ্রেনিউরস তৈরি হচ্ছে না, এগুলো তোমরা বাজারে বিক্রি করতে পারবা। প্রিডেটর, প্যারাসিটয়েড বক্সে ভরে ভরে বিক্রি করবা, বেনিফিটেড হবা, কৃষক বেনিফিটেড হবে, এনভায়রনমেন্ট সেফ থাকবে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমি পাঠিয়ে দিব তোমাদের এই লেকচারটা, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, আহাদকে পাঠিয়ে দিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you very much for your cooperation and nice concentration.